বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, বৃষ্টি এই ভালো লাগে বই কি, কিন্তু যা শুরু হয়েছে একেবারে অতিরিক্ত মাত্রায়। এই বৃষ্টি নিয়ে অফিস করে ফিরে ঘরে বসে আছি। মোটে আর এইসব ভালো লাগছিল না। বিকেল গড়িয়ে যেতে যেতেই আমার মাথায় এলো তারানাথ তান্ত্রিকের কথা। ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া হয়নি অন্তত মাস 3 হবে। সেই শীতের দিকে গিয়ে কামিনী কাঞ্চন গল্পটা শুনেছিলাম। তারপর বিভিন্ন কাজ ও চাপের জন্য আর যাওয়া হবে। তার আগে প্রায় পরপর যেতাম। তারপর যা শুরু হলো, কিছুতেই ঘাড় ঘোরানোর সময় ছিল না। আজ একটা সুযোগ। জীবনের এই ক্লান্তিময় সময়ের মাঝে একটু ভব ঘুরে জীবনের স্বাদ নেওয়াও দরকার। আমি এটা সেটা করে গিন্নির সামনে গেলাম। জানো গিন্নি, আমার আজকে একটা জায়গায় যাওয়ার কথা মনে পড়লো হঠাৎ করে। গিন্নি ঘরের কাজ করছিল। আমার কথা শুনে আমার দিকে ঘুরে দাঁড়াল। তারপর মৃদু হেসে ভ্রু কুঁচকে বলল, আমি বুঝতে পেরে গেছি, আমায় আর বলে দিতে হবে না তোমার। বুঝে গেছো? বলো তো কি বলতে চাইছি আমি। এবার তুমি বলবে তোমার জ্যোতিষ ঠাকুরের বাড়ি যাওয়ার কথা। আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। আমি এতদিন ধরে তোমার সাথে ঘর করছি, আমি কি আর জানবো না নাকি তোমার কখন কি মনে হয়? গিনিরা স্বামীর মনের কথা ঠিক বুঝে যায়। তুমি যদি এমন একটা ঠাকুর মশাইয়ের বাড়ি যেতে মাঝে মধ্যে, তবে তো আমিও বলে দিতে পারি। তোমার আর কি, বৃষ্টি পড়েছে মানে এবার তোমায় যেতে হবে তান্ত্রিক মশাইয়ের বাড়িতে। এটা বাদেও আমার সাথে মানে আমার হাতে হাতে একটু কাজ করে দিতেও তো পারতে। সেটা না করে দৌড়। যাই হয়ে যাক, ঝড় বৃষ্টি আর কুয়াশা ঢাকা হলেই ওনার ঠিকই। কখনো তো বলো না অফিস থেকে এসে গিন্নির সাথে একটু কাজ করি। দেখো, তুমি আমার আর যা খুশি নিয়ে খারাপ কথা বলার বলো, কিন্তু খবরদার আমার ওই তারানাথের নামে আবেগ নিয়ে কোনো কথা তুমি বলবে না। ওরে বাবা রে, যেন ঠিক জায়গায় আঘাত করেছে। কেমন তেড়ে এলে তুমি, দেখো তো কি তুমি জানো না ঠাকুর মশাই আমার কাছে ঠিক কি? জেনে শুনেই ওনার সাথে অন্য কিছু তুলনা করো কিভাবে? হয়েছে, আর বেশি আদিক্ষেতা দেখাতে হবে না। আমি বরং একদিন গিয়ে তোমার ঠাকুর মশাইকে বলে আসবো যে তোমার আর কিশোরী বাবুর জন্য একটা ঘর তৈরি করে দিতে। তোমরা দুজনে ওনার সেবা করবে আর ওনার সাথেই থাকবে। ওনার বাড়িতে দুবেলা দুমুঠো ভাত খাবে। আহা, দেখো হাসির কথার কি ছিরি। তোমারও তো বাপের বাড়ি যাওয়ার খুব শখ। আমিও তবে শ্বশুর মশাইকে বলছি তোমার জন্য একটা ঘর বানিয়ে নিতে, আর তারপর তোমায় বাপের বাড়িতে রাখতে। আমি চলে গেলে তোমায় রান্না কে করে দেবে শুনি? এই বয়সে কেই বা তোমায় বিয়ে করবে? আমি আছি এই অনেক। আহারে, আমিও ঠাকুর মশাইয়ের বাড়িতে গেলে তোমাকে খাওয়াবে কে? এই বয়সে কি তোমার আর বিয়ে হবে? এই পর্যায়ে এসে আমাদের তর্ক থেমে গেল। একটু হাসাহাসির পর গিন্নি বলল, অনেকদিন পর তোমার মনে এলো দেখছি। তা আজ কিন্তু বৃষ্টি আছে, একটা ভালো ভৌতিক পরিবেশ। ফিরে এসে আমাকেও শুনিয়ে দিও না গল্পটা, রাতে শুনতে আরো ভালো লাগবে। সবে মাত্র রাস্তায় নেমেছি, ও বাবা, সারা শরীরে অদ্ভুতভাবে চাদর পেঁচিয়ে পেঙ্গুইনের মতো দেখি আমার দিকে ধেয়ে আসছে একজন। কাছে এসে বলল, ভায়া, এই শীতে আমিও কিন্তু ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে রওনা হয়েছি। তা তুমিও কি সেই দিকেই যাচ্ছ নাকি? আমি এবার বুঝলাম এটা কিশোরী। এত কিছু দিয়ে শরীর ঢাকলে কি আর চেনার জো থাকে? আমি হেসে বললাম, ওফ কিশোরী, তোমায় দেখে মনে হচ্ছে রাজ্যেশের যেন তোমাকেই লেগেছে। দেখে চিনতেই পারিনি। তার উপর মাংকি ক্যাপ, তুমি পারো বটে। কথা না বলে আমার পাশ দিয়ে চলে গেলে আমি তোমায় কখনোই চিনতে পারতাম না। এত কিছু দিয়ে শরীর ঢাকলে কি আর চেনার উপায় থাকে? কিশোরী এগিয়ে এসে বলল, আহারে, আমি যেন খালি গায়ে ঘুরে বেড়াবো। শীত কি কম পড়েছে নাকি? হ্যাঁ, আর তুমি বলছো কাকে? তুমি কি কম কিছু গায়ে দিয়েছো? তোমায় দেখে তো আমি চিনতেও পারিনি। তুমি নিজেকে একবার আয়নায় দেখেছো? আমি তবুও চিনে গেলাম তোমায়। তাহলে ভাবো কার দৃষ্টিশক্তি বেশি ভালো, বুঝেছো? হ্যাঁ, দুজনের কথা এবার ছাড়ি, এবার যাওয়া যাক। আমাদের দুজনের পথে যে দেখা হয়েই যাবে সেটা আমি জানি। ঠাকুরমশাই ঠিক দুজনের দেখা করিয়েই দেবেন। উনি তো আর আমাদের একা কাউকে দেখে খুশি হবেন না। উনিও চান আমরা দুজনে একসাথেই চাই। চলো ভাইয়া, রাত হবার আগেই যেতে হবে। হ্যাঁ সেটাই, আমিও ভাবছিলাম জানো,
কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। তবু দেখো কিভাবেই না দেখাটা হয়ে গেল। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। শীতের সন্ধ্যায় বেশি লোকজন নেই পথে। চায়ের দোকানে স্টোভের শব্দটা আজ একটু বেশি শোনা যায়। পাশে গুটি সুটি মেরে বসে থাকা লোকগুলোর গল্পের সুর আজ কিছুটা হলেও কম। এর মাঝেই কখনো কোনো গাছের ভেতর থেকে খুব মিহি কণ্ঠে ভেসে আসছে দু একটা পাখির ডাক। আকাশ জুড়ে তারায় তারায় ঝলমল করছে। এক ফালি চাঁদ উঠেছে আকাশে, সেটা কখনো মেঘের ভিতর ঢুকছে আবার বেরিয়েও আসছে। সারা আকাশ জুড়ে তার আলোয় সেজে উঠেছে সাদা মেঘগুলো। ঝিঁঝি ডেকে চলেছে নিজের মতো। কোথাও ঝোপের ভিতরে মিটমিট করে জ্বলছে জোনাকি। এক অনবদ্য নীরব সন্ধ্যা, ঠিক মনে রেখে দেওয়ার মতো, নয়তো এক টুকরো শান্তি পাওয়ার মতো। কোথাও একটা পেঁচা বিকট সুরে ডেকে চলেছে নিজের মতো। বুঝলে বিভূতি, আজ ভাবছি এই শীতে গিয়ে ঠাকুর মশাইকে আবার বিরক্ত না করি। উনি যদি এত শীতের মাঝে এইভাবে সময় কাটাতে পছন্দ না করেন। তুমি হাসালে কিশোরী। লোকটা কখনো বিরক্তি প্রকাশ করেছে? উনি বরং খুশি হয়েছে। উনিও তো আমাদের মতোই গল্পপ্রেমী বলো, তাও আবার এমন দিনে আমাদের পেলে উনি ভারী খুশিই হবেন। আরে হ্যাঁ, ওই এমনি বললাম। লোকটা কিন্তু সত্যিই অমায়িক, তা যা বলেছ। এই একটাই যেন লোক আছে যার সাথে আমরা সুখের একটা সময় কাটাতে পারি, তাই না? হ্যাঁ, সেটাই। পৃথিবীর সব সুখ একদিকে, আর ওই বৈঠকখানার গল্প বলার সুখ আর একদিকে। এর মধুর স্মৃতি আমাদের জীবনের শেষ দিন অবধি থেকে যাবে, দেখে নিও। আমি খুব কৃতজ্ঞ কিশোরী যে তুমি একদিন আমার ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। আমি হাজার রকমের উপহাস করার পরেও এমন একটা লোকের সাথে দেখা করার সুযোগ পেলাম। সেদিন যদি তুমি রাগ করে আমায় আর না নিয়ে যেতে, তবে কখনোই আর এত কিছু হতো না, বলো। আসলে সব ওপর থেকেই ঠিক করা আছে, বুঝলে হে বিভূতি। এখানে তোমার আমার কারোরই কোনো হাত নেই, এটাই হবার ছিল। হ্যাঁ, আর তাই আমরা লোকটার সাথে সময় কাটাতে পারি, জীবনের অমূল্য কিছু সম্পদ আরোহণ করতে পারি। সত্যি আলাদা একটা ভালো লাগা তৈরি করে দিয়েছে লোকটা সবকিছুর উপর। হ্যাঁ, সে 100 বার। চলো এবার তাড়াতাড়ি লোকটার কাছে পৌঁছানো যাক, বুঝলে, না হলে বৃষ্টি আবার কোত্থেকে শুরু হয়ে যাবে। এদিকে বেশ রাত হলে কিন্তু ফিরতেও সমস্যা। উফ, চারির হাতের চা কিন্তু অনেকদিন মুখে পড়েনি। আজ আবহাওয়াটাও কিন্তু মন্দ নয়। চলো চলো তাড়াতাড়ি চলো, এই আবহাওয়ায় আজকে কিন্তু বেশ জমে যাবে। আমি গরম গরম বেগুনি আর পেঁয়াজি কিনে নিলাম, আর কিশোরী কিনলো পাসিং শো। সেগুলো নিয়ে রওনা দিলাম খুব তাড়াতাড়ি তারানাথের বাড়ির দিকে। পথঘাট আজ এইদিকে আরো বেশি নীরব, যেন কোনো এক দৈত্য সোনার কাঠি আর রূপোর কাঠির ছোঁয়ায় পুরো শহরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই অভিজ্ঞতা বেশ অন্যরকম লাগছে। আমরা উপভোগ করে এগোতে লাগলাম। চারিদিকে শীতল পরিবেশ, বাড়িটা চারিদিকে জোনাকির আলো, ঝিঁঝি ডাকছে কাছে দূরে। বাড়ির আলোগুলোকেও জোনাকির মতো লাগছে। দরজা খুলে বৈঠকখানায় বসলাম। চারিদিকে কুয়াশার আস্তরণ। ঘরের মাঝখানে থাকা একটা লণ্ঠনের আলো সারা ঘরটাকে একটা রহস্যপুরীর কক্ষ বানিয়ে দিয়েছে যেন। কি হে বিভূতি, বউকে গল্প শোনানোর জন্য একেবারে গল্প শুনতেই চলে এলে? তাকিয়ে দেখি তারানাথ দরজায় দাঁড়িয়ে। দরজার পাল্লাটা সরিয়ে ভেতরে এলেন তিনি, তারপর আবার আটকে দিলেন, কারণ বাইরে থেকে প্রবল কুয়াশার আস্তরণ ঘরের ভেতরে আসছিল। আর আমায় অবাক করে দিল এটা বলে যে আমায় আমার স্ত্রীকে গল্প শোনাতে হবে। আসার পথে এটা কিশোরীকেও বলেছি, তা ও সে বিষয়ে অবগত। হেসে বলল, আপনি তো দেখছি ঘরে বসে বসেই সব দেখতে পাচ্ছেন, তাই এই যে আমরা আসতে চাই, এটাও কি তবে আপনার জন্যই নাকি ঠাকুরমশাই? মানে আপনি কি দুজনের মনে এখানে আসার কথা স্মরণ করিয়ে দেন যেদিন আপনার ইচ্ছে করে? তারানাথ ভেতরে এসে নিজের জায়গায় বসলেন। কিশোরী তার দিকে পাসিং শো এর প্যাকেটটা এগিয়ে দিলে। উনি সেটা পেয়ে
একটা আনন্দের হাসি দিলে। তারপর একটা সিগারেট ধরিয়ে বেশ আয়েশের সাথে ধোঁয়া ছাড়তে লাগলেন। একটু পরে বললেন, রহস্য বুঝলে, আর সব রহস্য জানতে নেই। আমরা এমনিতেই সব রহস্য জানতে পারি না। চারি, চারিমা, চারি। ভেতর থেকে চারি বলে উঠল। একটু দাঁড়াও বাবা, চা হয়ে এসেছে। একটু পরেই চারি হেসে 3 কাপ চা আর 3 বাটি মুড়ি মাখা, চপ ভাজা ইত্যাদি দিয়ে গেল। তোমার হাতের চা কিন্তু অনেকদিন খাইনি চারি। আহ, অপূর্ব স্বাদ। আহ, সে আর বলতে। চারি, সত্যি তোর হাত যেন অন্নপূর্ণার হাত রে মা। চারি মৃদু হেসে বিদায় নিল। দেখুন তো আজ কেমন লাগে। তারানাথ মৃদু হেসে বলল, আমি না বলার আগেই ও কেমন চা বানানো শুরু করেই দিয়েছিল। আমি হেসে বললাম, তার তো অভ্যেস হয়ে গেছে এই ব্যাপারে, তাই তাকেও কি আর বলতে লাগে। সে ঠিক আছে, সে ঠিক জানে আমরা আসার পর আপনার প্রথম হাঁক থাকে তাকে চায়ের জল বসাতে বলা, তো এটার জন্য আর অপেক্ষা করতে লাগে ওর। মেয়ে তো নয়, যেন মা, সব দিকে ধ্যান ওর। আমার কথার সাথে সায় দিল কিশোরী। তারানাথ আর একটা পাসিং শো ধরালো। বৃষ্টিটা আবার টিপটিপ করে পড়তে শুরু করলো। ঘরের ভেতরে আলো আঁধারি মিশিয়ে আবারও সেই অন্যরকম মায়াময় পরিবেশ। বৃষ্টির শব্দ ধীরে ধীরে চারিদিকের সমস্ত শব্দকে মিলিয়ে দিতে লাগলো। আকাশে মাঝে মধ্যেই বাজ পড়ার শব্দ হলো। 3 জনে চা খেতে শুরু করেছি, সাথে গল্পও হচ্ছিল। ক্রমশ চারিদিকের নীরবতা বেড়ে চলেছে। শুধু শোনা যায় বাইরে বৃষ্টির শব্দ। তারানাথ কিছু একটা কথা ভাবছেন বেশ ভাবনার সাথে। তার ধ্যান ভাঙল আমাদের ডাকে। আবারও ঘরটা একবার গম গম করে উঠল। উনি মজে গেলেন আমাদের সাথে। এমন সময় তারানাথ আমাদের মনের কথা বুঝতে পেরে বলে উঠল, তো চলো, আর দেরি করব না। তোমাদের সেই গল্প বলতেই হবে তো, আর দেরি করে কি লাভ। আজ তো দেখছি মেঘনা চাইতেই জল পাচ্ছি সর্বত্র। আজ ভাগ্যটা বেশ প্রসন্ন, বুঝলে ভাইয়া। হ্যাঁ বিভূতি, তার উপর তুমি স্ত্রীর সাথে অর্ধেক ঝগড়া করে এসেছো। আমি আরো অবাক হলাম। উনি আর কিছু বলতে না দিয়ে বলে উঠলেন, চলো, খুব বেশি অবাক হওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি বরং শুরু করি। চালের উপর বৃষ্টি পড়ার শব্দ। ঘরে লণ্ঠন জ্বলছে একটা, সেই আলোয় চারিদিক কেমন রহস্যময়। সাথে ছিঁচির ডাক আর বৃষ্টির শব্দ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যেন এক অন্য পৃথিবীতে পৌঁছে গিয়েছি। আজ একটা ছোট্ট ভুলের গল্প বলবো, বুঝলে? বুঝবে যে একটা ছোট্ট ভুল মানুষের কত বড় বিপদ নিয়ে আসতে পারে। ছোট ভুলের মাসুল গুনতে মানুষকে কি করতে হয়। আমি অদ্ভুতভাবে জড়িয়ে গিয়েছিলাম ভাগ্যিস সেই গ্রামে, না হলে আদৌ কি করে সবটা সম্ভব হতো কে জানে। কারণ আমি আর কোনো সম্ভাবনা দেখতে পাইনি। হতে পারে একটা গ্রামকে শ্মশান তৈরি করে দিত সে। সে মানে ঠাকুর মশাই? গল্প এগোতে এগোতে সবটা জানা যাবে। এতটা উতলা হলে তো কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন তো ঠাকুর মশাই। সেবারে বেশ বৃষ্টি হলো, তারপর শরৎ এলো। চারিদিকে একটু অভাব অনটন ছিল বই কি, তবে দুর্গাপুজোর আগের যে পরিবেশ বা আনন্দ, সেটা কিন্তু কখনো মাটি হয় না। চারিদিকে তাই সাজো সাজো রব। ভাদ্রের শুরু তখন। কাশ ফুলে ঢাকা নদীর পাড়, আকাশে ভাসমান ছেঁড়া তুলোর মতো মেঘ,
শিউলি ফুলের গন্ধের মাদকতা সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ বটে। তখনই আমার ইচ্ছে হলো বেরিয়ে যাওয়াই তো যায় এই সময়, গেলে মন্দ কি। মনটা যেন বড্ড ভবঘুরে হয়ে উঠল। আর প্রত্যেকবারের মতোই মনের কথা শুনে বেরিয়ে পড়লাম কাঁধে ঝুলি নিয়ে। স্টেশন থেকে একটা বালুরঘাটে যাবার ট্রেন পেলাম, তাতেই চড়ে বসলাম দেরি না করে। এই পরিবেশের সাথে মনটা হারানোর জন্য যেন উদ্গ্রীব হয়েছিলই। ট্রেনে রাতটা যে কত মজা করে কাটিয়েছি তার বলার নয়। খুব খুব আনন্দ পেয়েছিলাম। জানলার বাইরে থাকা রাতের জোছনায় মাঠ ঘাট আমায় যেন আরো বেশি করে নেশা লাগিয়ে দিচ্ছিল। পৌঁছলাম পরদিন বিকেল নাগাদ। বেশ গ্যাঞ্জাম ছিল স্টেশনে। যেন মনে হলো এখানকার লোক ঠেসে ঠেসে অন্যত্র যাচ্ছে। আমি এবার কোন দিকে যাই বুঝলাম না। বেশি কিছু না ভেবে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এলাম। পাশেই দেখি কিনা তাল গাছের লম্বা বাগান অনেকটা দূর অবধি গিয়েছে। তার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে দূরের মাঠ ক্ষেত। সূর্য একেবারে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখির দল সুরে ডেকে ডেকে বাসায় ফিরছে। এদিকে এই লোকালয়ে তো তেমন কিছুই নেই। আমি বুঝতে পারছি না আদৌ ঠিক রাস্তা দিয়ে এসেছি কিনা। তবে পথের উপরটা দেখে মনে হচ্ছে যে এদিকে লোকজন যায়। তবে এই সময় যাচ্ছে না হয়তো, এই যা। আমার ঘোরার উদ্দেশ্য হলেই হলো। একটু পর দেখি হর্তকি আর শাল সেগুনের বন শুরু হয়েছে। চারিদিকে প্রচন্ড রকমের নীরবতা, সাথে অজস্র পাখির গুজন। অনেকটা হেঁটে যাওয়ার পর বুঝতে পারলাম আমার খিদে লেগেছে, সাথে জল তেষ্টাও। কিন্তু এখন উপায়? সামনে কোনো কিছুই চোখে পড়ছে না, না তো কোনো বাড়িঘর। উফ, একটু বসতে হবে। একটা শিরীষ গাছের নিচে ঘাসের মাদুরের উপর বসে পড়লাম। মাথার উপর কাক ডেকে চলেছে। চোখটা ধীরে ধীরে যেন বুজে আসছে। চেষ্টা করেও আর আটকে রাখতে পারছি না। এইভাবেই কখন যেন ঘুমিয়েই পড়লাম। প্রথমে খুব উগ্র একটা গন্ধ নাকে এলো। কি ফুলের গন্ধ এত উগ্র বুঝতে পারছি না। তারপর মুহূর্তেই চারিদিকে কেমন একটা অনুভব করতে লাগলাম। কোনো এক অদ্ভুত হাসির রোল শুনতে পেলাম। কোনো নারী হাসছে যেন, সাথে তার মুখ থেকে বেরোনো প্রবল রকমের একটা রাগী স্বর, যেটা খুব ভয়ানক হয়ে কানে বাজছে। চারিদিকে যেন কুয়াশায় ঢেকে যেতে লাগলো। আকাশে বাতাসে যত পাখি ভেসে বেড়াচ্ছিল সব ধপধপ করে পড়তে লাগলো মাটিতে। কয়েকটা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন কেউ তাদের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে, সাথে তাদের সেই দম আটকানো কান্না। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে। কেউ যেন হাঁটছে দমদম করে শব্দ তুলে। তার হাঁটার সাথে যেন মাটিও কেঁপে উঠছে। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এমন সময় ক্ষীণ আলোয় আমার সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। একটা রক্তাক্ত নারী, যার হাতে ধরা একটা ছোট্ট শিশুর মাথা, সেটাই সে বেশ তৃপ্তির সাথে খেতে ব্যস্ত। তার মুখের দুই দিকে পড়ছে সেই ছোট্ট মাথার রক্ত আর মাংসের দলা। নারীর মুখটা ভালো দেখা যায় না, তবে বোঝা গেল সে হাসছে, আর খুব বিকট হাসি।
অন্ধকার ভেদ করে সেই হাসিটা কানে এসে খুব বিকট ভাবে ধরা দিচ্ছে। তার লম্বা চুলও আমার চোখে পড়ছে, যেগুলো তখন রক্তে মাখামাখি। ও তার পায়ের কাছে পড়ে আছে কিছু হাড়গোড়, পড়ে আছে কিছু কাটা মাথা। সেই উগ্র গন্ধটা আরো উগ্র লাগছে এবার। সেই ভয়ঙ্করী এবার আমার আরো কাছে এগিয়ে আসছে। কেমন একটা ভয় কাজ করছে এবার আমার মধ্যে। ঠিক তখনই যেন সে আমায় ধরে ঝাঁকিয়ে দিল। আরে এই যে মশাই, শুনছেন? আরে মশাই, শুনছেন? ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি চারিদিকে অন্ধকার নেমে আসছে আরো গাঢ় রং মেখে। আর আমার সামনে ঝুঁকে একজন যুবক আমার মুখের দিকে তাকিয়ে আছেন। তার মানে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখছিলাম। আপনি কে? আমি আমি আসলে তারানাথ চক্রবর্তী। এখানে ঘুরতে এসেছিলাম। চোখটা একেবারে লেগে গেছিল, অন্যদিকে খিদে ও তেষ্টায় একেবারে কাতর। নমস্কার ঠাকুর মশাই। পায়ে হাত দিয়ে প্রণাম করল সে। আমি রণজিৎ, এই গাঁয়ের বাসিন্দা। এই গাঁয়ের মানে? এখানে তো কোনো গ্রাম দেখতে পাইনি আমি। এই তো পাশেই ঠাকুর মশাই। বলে সে আঙুল দেখিয়ে একদিকে ইঙ্গিত করল। আমি উঠে দাঁড়ালাম, চোখ মুখ ঘষলাম। তা ঠাকুর মশাই, আপনি এখানে উঠেছেন কোথায়? চারিদিকে আরো ঝিঝি ডেকে উঠছে। বনের ভিতর থেকে কত রকমের শব্দ ভেসে আসতে লাগলো। আমি আসলে কোথাও উঠিনি, বুঝলে। আমি এই ঘুরতে বেরিয়েছি, দেখি কোথায় একটু মাথা গোজার মতো জায়গা পাই। আসলে ঠাকুর মশাই, আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু গ্রামে যে মোড়ক নেমেছে, সেখানে বাইরে কাউকে নিয়ে গেলে গ্রামের লোক মন্দ বলবে। নইলে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতাম। আপনার সেবা করতে পারলে বড্ড আনন্দ অনুভব হতো। আর আর আমিও আপনাকে এই সময় এই গ্রামে নিয়ে যেতে চাইছি না, যদি আপনার কোনো ক্ষতি হয়। আর সত্যি কথা বলতে আমিও চাইছি না যে অজানা অচেনা লোক এসে এগুলোর মধ্যে ফেঁসে যাক। আমি তাকে আটকে দিয়ে বললাম, মড়ক লেগেছে মানে? কি হচ্ছে বলো তো একটু আমায়। ঠিক কবে থেকে তা বলা মুশকিল, তবে এটা গ্রামের উত্তর দিকে মাঠের ওপারের বাসিন্দা রশিক হালদারের বাড়ি থেকে সূত্রপাত হয়েছে। কিসের সূত্রপাত? আসলে ঠাকুরমশাই, এই সন্ধেবেলায় আসলে আমি এসব কথা বলতে চাই না, এতটাই ভয়ঙ্কর যে। তুমি ভয় না পেয়ে নির্ভয়ে বলতে পারো। আমি আছি, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার, তুমি বলতে পারো। হ্যাঁ বলছি। আসলে ওই বাড়ি দিয়েই শুরু, তারপর থেকে বাচ্চা হারানো বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাচ্চা হারাতে লাগলো? কিন্তু কেন? সে আমার বলতে ভয় লাগে ঠাকুরমশাই। রক্তাক্ত বাচ্চাগুলো, উফ, সে কি ভয়ানক, সে কি ভয়ানক। আমার স্বপ্নটার কথা মনে পড়ে গেল। একটু আগেই তো আমি এমনই একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। তবে কি এই স্বপ্নটা ইঙ্গিত দিয়েছিল কিছু? ওনার কথার সাথে তো কিছুটা মিলে গিয়েছে। না জানি আরো কোন সত্য লুকিয়ে আছে এর ভিতরে। না, এবার আর যাই হোক, আমি আর কোনো ক্ষতি হতে দেব না লোকগুলোর। আপনি কি ভাবলেন ঠাকুরমশাই? আপনি এই গ্রামের সমস্যার মধ্যে পড়ার থেকে এখান থেকে বরং স্টেশনের দিকে চলে যান। আজ ট্রেন নেই, কাল চলে যাবেন। এই গ্রাম থেকে লোক এখন পালাচ্ছে, আপনি এসে আবার সমস্যায় পড়বেন। আমি ভেবে নিয়েছি রণজিৎ, আমি কি করব। কি করবেন? আমি তোমাদের গ্রামে যাব, যথাসম্ভব চেষ্টা করব অশুভ শক্তিকে দমন করার জন্য। আমি জেনে শুনে বিপদের মুখে ফেলে যাব এমন ব্যক্তি নই।
তুমি এবার বিশ্বাস করে তোমাদের গ্রামে আমায় নিয়ে যেতে পারো। রণজিৎ যেন কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারেনি। আমতা আমতা করে বলে উঠল, আপনি সত্যি যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ রণজিৎ, আমি যাব। তোমাদের এই সমস্যার একটা বিহিত করেই তবে আমি যাব। তখনকার ওই স্বপ্নটার মানে বুঝতে পারলাম। তার মানে ঈশ্বর আমায় ইঙ্গিত দিয়েছেন, আর আমি ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। নিজের সবটা দিয়ে চেষ্টা করব এই সমস্যার আসল কারণ খুঁজে বের করতে। ঝোপ জঙ্গল পেরিয়ে আমরা একটা গ্রামে গিয়ে উঠলাম। বড় মাটির রাস্তা, জোছনায় আলোকিত হয়ে আছে চারিদিকে বাঁশের গাছ আর বাড়িগুলো। কোনো বাড়ি থেকে অল্প অল্প কথার স্বর ভেসে আসছে, তবে পুরো গ্রামটা প্রায় শুনশান। কি একটা আতঙ্ক যেন সারা গ্রামে ছেয়ে আছে। আমি ঢোকার মুহূর্তেই নাকে একটা বিকট গন্ধ পেলাম। রণজিৎকে সাধারণভাবে থাকতে দেখে বুঝতে পারলাম ও কিছুই বুঝতে পারেনি। আসলে আমি নিশানা হিসেবে একটা ইঙ্গিত পেলাম এটার মাধ্যমে। সত্যিই এই গ্রামে কোনো একটা খারাপ শক্তি রাজ করছে, তাকে খুঁজে বের করতেই হবে। আকাশে তারা উঠে ভরে উঠছে ততক্ষণে। সন্ধেবাতির শব্দ আসছে তখনও কিছু বাড়ি থেকে। কতগুলো বাড়ি পেরিয়ে একটা বাড়িতে অবশেষে নিয়ে গিয়ে ঢোকালো রণজিৎ। কাঠের সিংহদুয়ার পেরিয়ে বাগান, বিভিন্ন ফুলের সমারোহে সাজানো বাগান, তারপর একটা পাকা দোতলা বাড়ি। বাড়িতে লোকজন বেশ ভালোই আছে, আওয়াজ শুনতে পাচ্ছি। আমায় নিয়ে বসার ঘরে বসালো, তারপর একে একে বাড়ির সকলকে ডাকলো। রণজিতের মা হেমা দেবী এলেন, তার স্ত্রী শৈল দেবী আর দুই পুত্র রূপ ও সাগর, তারাও এলো। সকলে প্রণাম করে আশীর্বাদ নিল। আচ্ছা, উনি আমাদের বাড়িতে কদিন থাকবেন, ওনার যত্নের যেন কোনো খামতি না থাকে, কেমন? উনি খুব বড় মাপের একজন মানুষ। আমাদের গ্রামের এই দুরবস্থার কথা শুনে উনি নিজেই থেকে যেতে চাইলেন, তাই ওনার যত্ন রেখো, কেমন? ওরা আমায় আমার ঘর দেখিয়ে দিল। দোতলার ছাদের পাশেই ঘর, বেশ নিরিবিলি। পাশে কতকগুলো ফুল গাছ। এখন সকলেই প্রায় নিচে, শুধু বাচ্চারা ঘরে বসে বই পড়ছে। আমি পোশাক ছেড়ে একটু পরিষ্কার হয়ে বাইরে ছাদের উপর একটা বেঞ্চে বসলাম। তাকিয়ে দেখলাম অন্ধকার রাতকে। ছাদের পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে লাল হয়ে আছে। তার উপর জোছনা পড়ে রাতেও বেশ পরিষ্কার করে রেখেছে। তারই একটু ভেজা গন্ধ জায়গাটায় মাতাল করে রেখেছে। আকাশে স্থির হয়ে জ্বলছে অজস্র তারা, তার মাঝে চাঁদ দাঁড়িয়ে যেন তাকিয়ে আছে পৃথিবীর দিকে। ঝিঝি ডাকছে কাছে দূরে। প্রচন্ড ক্লান্তির পর এখানে বিশ্রাম নিতে গিয়ে আবারও হালকাভাবে আমার চোখের পাতা যেন লেগে গেল। ছম 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 একটা নুপুরের শব্দ হলো বলেই মনে হলো। কেউ কি আমায় ডাকতে এলো? তন্দ্রাভাবটুকু যতটুকু ছিল কেটে গেল। আমি চোখ মেলে উঠে দাঁড়ালাম তাকে দেখার জন্য, কিন্তু ছাদের দরজার দিকে আমি কাউকেই দেখতে পেলাম না। কেউ এলে ওখানে চারার কোনো দিক দিয়ে তো আসতে পারবে না। আমি ভালো করে তাকালাম। এখানে তেমন আলো না থাকলেও রাতের চাঁদের আলোয় চারিদিক ভীষণ স্পষ্ট ছিল, তাই দেখতে সমস্যা হওয়ার কথা নয়। ছমছম শব্দটা আর নেই। আমি খুব তীক্ষ্ণভাবে নজর ফেলেও কাউকে দেখতে পেলাম না। এমন একটা পোকার শব্দ আছে বটে, তবে সেটা আলাদা। সেটা আরো ঘন ঘন হতো আর আরো জোরালো।
এটা একটা মেয়ের পায়ের ছন্দের মতোই ছিল। কে কেউ কি এসেছো? হ্যাঁ, কিন্তু কেউ উত্তর করল না। এমন সময় সেদিক থেকে চোখ ফিরিয়ে আমি সামনের দিকে তাকালাম, কৃষ্ণচূড়া গাছটার দিকে, আর তখনই চমকে উঠলাম। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া ফুলের রঙেরই ঘাগরা পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাদের কোনায়, হেলে একেবারে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে। লাল ঘাগড়ার মাঝে তার অতীব ফর্সা কোমর চোখে পড়ে, সাথে তার লাল ফিনফিনে ওড়নার উপর যত্নে রাখা লম্বা চুলগুলো নজরে এড়ায় না। আরও একটা ব্যাপার, জায়গাটা খুব বেশি উগ্র একটা গন্ধে ভরে আছে। খুব উগ্র কোনো বুনো ফুলও এই গন্ধের কাছে নিমেষেই হেরে যাবে। কিন্তু কি, আমার আগে তো এখানে আসেনি, থাকলে দেখতাম। আর নুপুরের শব্দের পর আমি চারিদিকে তাকিয়ে কাউকে পেলাম না। তখনকার সেই নুপুরের ধ্বনি যদি এনার দ্বারাই হয়, তবে আমি তাকে আমার সামনে দিয়ে আসতে কেন দেখলাম না? আবার এটাও হতে পারে ছাদের জায়গায় জায়গায় তো অন্ধকার ছিল, তবে কি সেই অন্ধকারের জন্য আমি তাকে কোনোভাবে দেখতে পারিনি? অনেকগুলো যুক্তি আমার মাথায় ঘুরছিল। না, তার সামনে যেতে হবে। কে সে? সে আমার উপস্থিতির পরেও ছাদে এইভাবে দাঁড়িয়ে আছে। যে কোনো মহিলা তো অচেনা একটা পুরুষ মানুষের সামনে এইভাবে দাঁড়াতে পারে না। আমি এবার তার দিকে এগিয়ে যেতে লাগলাম। সে কি কানে কম শোনে? আমি এতবার ডাক দেবার পরেও কিছুতেই যেন শুনতে পাচ্ছে না, নাকি শুনেও ওইভাবে আছে আমায় পাত্তা না দিয়ে। আমি যতই তার দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন সেই উগ্র গন্ধটা আমার নাকে আরো বেশি করে ধরা দিতে লাগলো। খুব কাছে গেলাম। চাঁদের আলোয় তার দুধে আলতা গায়ের রং ভীষণ উজ্জ্বল লাগছে। তার লম্বা চুলগুলো বাতাসে ভাসছে, এমনকি ওই ফিনফিনে ওড়নাটা আমার গা প্রায় স্পর্শ করে যাচ্ছে। আমি তাকে ডাকতে চাইলাম, আর ঠিক তখনই আমার পিছনে আরো একটা নুপুরের শব্দ হলো। কেউ যেন আমার দিকেই এগিয়ে আসছে। আমি তখন চমকে উঠলাম, শরীর যেন মৃদু কেঁপে উঠল। আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে নুপুরের শব্দটা আমার কানে অদ্ভুতভাবে বেজে উঠেছে। মাথার উপর একটা কাল পেঁচা বিকট সুরে ডেকে চলল। মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল চাঁদটা। আমার সামনে একটা নুপুরের শব্দ বাদে আর যেন পৃথিবীতে কিছুই নেই, শুধুই শূন্যতা চারিদিকে। আর আমি তার মাঝে হাঁ করে দাঁড়িয়ে আছি। ঝিঝিগুলো কখন যেন থেমে গিয়েছে। কৃষ্ণচূড়া গাছের ডালে কোনো একটা পাখি ডানা ঝাপটাচ্ছে। ঠাকুরমশাই, আপনি এখানে? আর আমি চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ঠাকুরমশাই! তৎক্ষণাৎ পিছনের দিকে তাকালাম, দেখলাম দরজার পাশে দাঁড়িয়ে আছে শৈল, আমার উত্তরের অপেক্ষায়। ঠাকুরমশাই আপনাকে খেতে দিয়েছেন, আসুন একটু। তুমি যাও, আমি আসছি। শৈল চলে গেল। আমি আবার এদিকে তাকিয়ে আর কাউকে দেখতে পেলাম না। সেই নারী কোথায় গেল মুহূর্তের ভিতর? চাঁদের আলো এবার যতটুকু দেখা যায় তাতে চারিদিকে ভালো করে লক্ষ্য করলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। মানে ভ্যানিশ। কিন্তু যদি এটা কোনো অলৌকিক কিছু হয়, তবে আমি টের পেলাম না কেন? আমার তো টের পাওয়ার কথা, কিন্তু কিছুতেই টের পেলাম না। এমন একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আমি নিচে নেমে গেলাম। গিয়ে দেখলাম খাবারের থালায় অনেক কিছুই সাজিয়ে রেখেছে। এত কিছু আমার খাওয়ার সাধ্য নেই, কিন্তু জোর করার জন্য আমায় খেতেই হলো। লুচি, সুজির পায়েস, আলু ভাজা, চচ্চড়ি, শেষ পাতে সন্দেশ, মিষ্টি দই ইত্যাদি। খিদে ভালোই পেয়েছিল,
খাওয়াটা মন্দ হলো না। একসাথে খেতে বসেছিলাম রণজিৎ আর আমি। দুজনে খেতে খেতে গ্রাম নিয়ে দু একটা গল্প করছিলাম আর কি। শুনলাম এই দুদিনে আর কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে গ্রামে একটা আতঙ্ক লেগেই আছে। আর বলেন কেন ঠাকুর মশাই, এমন সদ্য হওয়া শিশুগুলো, উফ, ভাবতেই কষ্ট লাগে। একটা গোটা গ্রামে এতগুলো শিশু মারা গেল, ভাবতে বুকটা ফেটে যায়। অথচ এর মধ্যে কোনো বিহিত নেই। কেন হচ্ছে এসব তাও কেউ বুঝতে পারছে না। কোনো দেবদেবীর রোষ কিনা তাও বোঝার উপায় নেই, কারণ দেবদেবীর রোষ হলে তো অন্তত তারা কাউকে স্বপ্নাদেশ দেন। এক্ষেত্রে কিছুই নেই। সন্ধ্যের পর থেকেই সব রাস্তাঘাট শুনশান হয়ে যায়, কেউ বাড়ি থেকে আর বেরোয় না। নইলে এই সময় লোকজনের গল্প আড্ডা ইত্যাদি লেগেই থাকে। বৈঠকখানার আড্ডাও কেমন যেন ফিকে হয়ে গেছে। আবার যে কবে সব ছন্দে ঠিকঠাকভাবে ফিরবে তা কেউ বুঝতে পারছে না। আচ্ছা, কোনো তান্ত্রিক ইত্যাদি আনা হয়নি গ্রামে? এত সময় কেটে গেল, গ্রামের কেউ সেটা ভাবেনি কেন একবার? ঠাকুরমশাই, সে কি আর বাদ গেছে? প্রথমে ভাবা হলো এটা হয়তো কোনো শিশুর রোগ, এটা ভেবে ডাক্তারও আনা হলো, কিন্তু এমন কিছু ধরা পড়ল না। কত কবিরাজ তান্ত্রিক টাকা নেওয়া শেষে এসব বুঝিয়ে দিয়ে চলে গেল, আর আমরা একই সমস্যায় পড়ে রইলাম। বুঝলাম ঠাকুরমশাই, পৃথিবীটা চোর আর ঠকবাজ দিয়ে ভরে গেছে। ভালো কাজের থেকে খারাপ কাজই বেশি হয় এখন। যাদের কাছে আমাদের বিপদের সময় হাত পাতি, তারাই লুটে নেওয়ার সুযোগ পায়। বুঝলাম, যারা এসেছিল তারা কিছুই করতে পারেনি, তবে টাকার লোভও ছাড়তে পারেনি, সেটা নিয়েই ভেগেছে। আর গ্রামের লোকগুলো সমস্যায় পড়েই আছে। মৃত্যু হয়তো গ্রামটার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। খাওয়া শেষ হতেই বৃষ্টি শুরু হলো। আমার মাথা থেকে ওই মেয়েটির কথা বেরিয়ে গেল। খাওয়া শেষ করে আমরা বারান্দায় বসলাম। আমরা বলতে রণজিৎ আর আমি দুজন বারান্দায় বসে বিভিন্ন গল্প করছিলাম। অন্যদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। রণজিৎ গ্রামের সমস্ত কথা বলছিল গ্রামের জমিদার বাবুর কথা। জমিদার নরেনবাবু বড্ড ভালো লোক, উনিও কম চেষ্টা করছেন না। ওনার ছোট ছেলের ছোট মেয়েটাও উনি মৃত্যুর গ্রাসে হারিয়ে ফেলেছেন। ওনার বাড়িতেও তাই চলছে শোকের ছায়া। জমিদারের ছোট ছেলে ভীমের একটা ছেলের পর একটা মেয়ে হয়েছিল। সেই সন্তানই 1.5 মাস বয়সে হারিয়ে গেল মৃত্যুর গ্রাসে। এ বড্ড কষ্টের কথাই বটে। গ্রামে এমন মৃত্যু কেউ আটকাতে পারছে না। বলতে বলতেই আরো একটা ভয়ঙ্কর কথা বলে উঠল রণজিৎ। অন্যদিকে বৃষ্টির ঝপাঝপ শব্দ, কড়কড় করে বাজ পড়ছে দূরে। জানেন তো ঠাকুরমশাই, পাড়া থেকে অনেকেই কিন্তু পালিয়ে গেছে। এই মৃত্যু কখন কবে হয়েছিল সেটা ঠিক কেউ বুঝতে পারছিল না। কখনো হয়তো 2টো শিশু মরে গেল, আবার কখনো বা সেটা হলো 2 সপ্তাহ দূরত্বে। আর এই মাসে কেউ আবার পরিবাজি ইত্যাদি করে ভাবলো তাদের কিছু হবে না। ব্যাস, কবে তাদের হলো তারা সেটা টের পর্যন্ত পেল না। তবে এর মাঝে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। যেমন পালিয়ে যেতে চেয়েছিল গ্রামের ছেলে বিশপ। সেদিন ছিল বৃষ্টির দিন, বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। গ্রামে তখন একটা ভয় ভয় ভাব ছড়িয়ে পড়েছে। 2 দিন আগেই পাড়ার শেষ প্রান্তে একটা বছর 3 ছেলে মারা গিয়েছে। বিশপের বউ ভয়ে বিয়ের ঘরে বসেছিল। তাদের 3 সন্তান, বড় আর ছোট হচ্ছে ছেলে, মেজোটা হচ্ছে মেয়ে। 3 জনকে আগলে বিছানায় বসেছিল। ঘরে জ্বলছিল একটা মাটির প্রদীপ, সেটা বাতাসে কাঁপছে। এমন সময় মাঠের কাজ শেষ করে এলো বিশপ।
তখন বৃষ্টি। স্বামী ভিজে ফিরছে, বিশপের বউ সেহারা একটা গামছা এগিয়ে দেয়। বিশপ গা মুছে দাঁড়াতেই সেহারা ওর হাতটা ধরল। আমি জানি না, তুমি এখনই চলো। আমি কি হলো তোমার শেয়ারা? আমি খারাপ স্বপ্ন দেখেছি, তাও আবার দুপুরবেলায়। শেয়ারা, তুমি এমন করো না। খারাপ স্বপ্ন দেখে বলে দিয়েছো, ব্যাস, তাহলে আর সেটা হবে না। কিন্তু এমন ভয় পেলে চলে? কাল আমি যে তান্ত্রিক বাবার থেকে মাদুলি এনেছি, উনি খুব বড় একজন। দেখো, আমাদের সন্তানের কিছুই হবে না। তুমি ওনার শক্তি সম্পর্কে জানো না, তাই তুমি অমন ভাবছো। আমি এখানে আর একটা দিনও থাকতে পারবো না। আজকে রাতটা এখানে থেকে গেলে আমার ঘুম হবে না। তুমি আজ রাতেই যাবে, আমার বাপের বাড়ি যাব। ওখানেই থাকবো যতদিন এই সব শেষ না হয়। আমার কথাগুলো শোনো বিশপ, দয়া করে চলো। আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না এখানে। আরে অন্তত সকালটা হতে দাও। এখন এমন বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব আমরা? তুমি না গেলে আমি একাই যাব, কিন্তু এই অশুভ গ্রামের ভেতর আমি আর একটা রাতও থাকতে পারবো না। অবশেষে বিশপ রাজি হলো যাওয়ার জন্য। বৃষ্টি একটু ধরতেই বিশপ তার 3 সন্তান আর শিশুকে নিয়ে হেঁটে বেরিয়ে পড়ল অন্ধকার রাস্তা দিয়ে। বাজ পড়ার সময় তাও রাস্তাঘাট একটু দেখা যাচ্ছে। গ্রামের লোকজনকে জানালো না। এই এমন সময় এই ঝড় বৃষ্টির মাথায় করে তারা বেরিয়েছে গ্রাম থেকে পালানোর জন্য। শুধু পাশের বাড়ির লীলার সাথে দেখা হবার সময় বলেছিল, বাবার বাড়ি যাচ্ছি লীলা, বাবার শরীরটা ভালো নেই, আসতে দেরি হবে। হঠাৎ একটা চিৎকার শোনা গেল বনের ভেতর থেকে। সাথে সাথে গ্রামের সকলে মিলে সেদিকে ছুটতে শুরু করলাম, জলের ওপর ছপ ছপ শব্দ তুলে। গ্রামের শেষ প্রান্তে বন, তারপরে বড় রাস্তা। ততক্ষণে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে প্রায়। আকাশে তখনও কালো মেঘ হয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চারদিক আলোকিত হয়ে উঠছে। আমরা কাছে যেতেই একটা অবাক দৃশ্য দেখি। সারা পাড়ার লোক অবাক হয়ে তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। নিজের ছোট মেয়ের মৃতদেহটাকে নিয়ে হাউমাউ করে কাঁদছে বিশপ আর সেহেরা। ছোট মেয়েটাকে বাঁচাতে পারেনি, সেই মৃতের দুধ তাদের ছোট মেয়েটাকে ছাড়িনি। এক অন্ধকার রাত সাক্ষী ছিল সেই হাহাকার মৃত্যুর। গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় হারালো তার মেয়েকে। উফ, সত্যি বড্ড বেদনাদায়ক মৃত্যু একটা ঘটনা। তবে বিশপরা আর ছিল না এই গ্রামে। সব কাজ কোনো মতে মিটিয়ে চলে গেল পুরো পরিবার নিয়ে। রাতে শুয়ে শুয়ে কথাগুলো ভাবতে লাগলাম। একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগলো। ভাবতেই গা শিউরে উঠল। কতটা আতঙ্ক নিয়ে এই গ্রামটা আছে সেটা যেন উপলব্ধি করতে পারছি। রাত তখন অনেক, বৃষ্টি কমে গিয়েছে, তবে ঝিঝি ডাকতে শুরু করেছে খুব বিকট সুরে। সাথে ব্যাঙের ডাক শুরু হয়েছে। এমন সময় নাকে একটা গন্ধ এসে ধাক্কা দিল। খুব উগ্র গন্ধ, কোনো ফুলের হবে, কিন্তু এতটা উগ্র গন্ধ এর আগে আমি পাইনি। কামিনী ফুলের গন্ধ এর থেকে অনেক কম উগ্র বলেই মনে হলো। চোখ বুজে ফেললাম আরো। ও বাবা, গন্ধটা আমার নাকে আরো গভীরভাবে ধাক্কা দিতে লাগলো। এমন গন্ধ কোনো ফুলের হয়? এমন গন্ধ কোনো ফুলের হয়? কিছুতেই বোঝা যাচ্ছে না। গন্ধটায় যেন আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এটা কি ফুল হতে পারে? বাইরে বেরিয়ে দেখি আকাশ তারায় ভরে উঠেছে। গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়ছে। ব্যাঙের ডাক আরো বেশি করে কানে লাগতে লাগলো। খুব শীতল বাতাস আমার গায়ে ধাক্কা দিয়ে শরীরটা শীতল করে দিল। চাঁদ উঠেছে আবার।
তার দুধ সাদা আলোয় ভাসছে চারদিক। গন্ধটা কোন দিক থেকে আসছে বুঝতে পারছি না। চারিদিকে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। বারান্দাগুলোয় থাকা লণ্ঠনের আলো মৃদু কাঁপছে। কেবলই মনে হচ্ছে বারান্দায় আরো কেউ আছে বুঝি, আমি একা নই। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ছাদে দাঁড়ালাম, না, এখানে তো কোনো এমন গন্ধের ফুল নেই। এখানকার সব ফুল আমার চেনা। ভীষণ জানতে ইচ্ছে করছিল এটা কি ফুল হতে পারে তা জানার জন্য। এমন সময় দেখি বারান্দায় এসে দাঁড়িয়েছে রণজিৎ, মুখে একটু হাসি। ঠাকুরমশাই, ফুলের গন্ধ পাচ্ছেন? এটা কেবল মাঝরাতে গন্ধ ছড়ায় ঠাকুরমশাই। এটা ফোটেও মাঝরাতে, তাও আবার কিছুক্ষণ সময়ের জন্য। এমন একটা ফুলের কথা আমি জীবনে শুনিনি, তাই আমার বড্ড অবাক লাগলো কথাটা শুনে। এমন কোনো ফুল আছে যেটা শুধু মাঝরাতে ফোটে? হ্যাঁ, কিছু ফুল আছে যেগুলো নিয়ম করে সন্ধ্যের মুহূর্তে ফোটে, আর সেগুলোর ঘ্রাণও খুব কড়া হয়। তবে এরা তো আরো অদ্ভুত, মাঝরাতে ফোটে, আর যার ঘ্রাণ কড়ার থেকেও কড়া। আমার নাকে এতটাই বিঁধে যাচ্ছিল যে ঘুমটাই পণ্ড করে দিল। অবাক লাগার কথা না এমন একটা কথা শুনলে? তাই আমার বড্ড কৌতূহল হলো ফুলটা দেখার জন্য। জীবনে কখনো এমন ফুলের সাথে পরিচিত হওয়ার কথা কল্পনাতেও আসেনি। তাই দেখার ইচ্ছে হলো ফুলের রূপটা। দেখতেও নিশ্চয়ই খুব অদ্ভুত হবে। চলুন তবে বাগানের দিকে যাই। আমি আর সে বাগানের দিকে যেতে লাগলাম। গাছের পাতা থেকে জমে থাকা বৃষ্টির জল গায়ে এসে পড়ছে। চাঁদের আলোয় বেশ পরিষ্কার চারদিকে। সে আমায় বাগানের একটা দিকে নিয়ে যেতে লাগলো। গন্ধটা এদিকে আরো উগ্র থেকে উগ্রতর হতে লাগলো, যেন নাকের ভিতর থেকে সমস্ত শরীরে সেটা ছড়িয়ে গিয়ে পুরো শরীরটা অবশ করে তুলছে। আমি যেন এগিয়ে যাচ্ছি যন্ত্রের মতো। চারিদিকে কি আছে না আছে আর তেমন চোখে পড়ছে না। শুধু মনে হতে লাগলো এই গন্ধ অনুসরণ করে আমায় খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। রণজিৎ আমার সামনে সামনে, আর আমি তার পিছনে এগিয়ে চলেছি। এই তো ঠাকুরমশাই, এই তো ওই 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 দিকে গেলেই। আর ঠিক এমন সময় কোন দিক থেকে যেন একটা গগন বিদারী কান্নার শব্দ কানে এলো, সাথে একটা চিৎকার করা কান্নার রোল। গা যেন শিউরে উঠল, শরীর অবশ হয়ে এলো এই রাতে এমন কান্না শুনে। রণজিৎ আমার দিকে ঘুরল। ঠাকুরমশাই, চলুন, আমাদের এবার যেতে হবে। চলুন ঠাকুরমশাই। বলেই সে সজোরে ছুট দিল, আর আমি তার পিছনে পিছনে যেতে লাগলাম। ততক্ষণে বুঝে গেছিলাম গ্রামের কেউ বিপদে পড়েছে। আবার এই কান্নার শব্দ ওখান থেকেই আসছে, যেটা বুঝতে পেরেছে রণজিৎ, তাই ও ওদিকেই ছুটছে। কিছুক্ষণ জল কাদা আর জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গ্রামের মাঝে একটা মাটির বাড়ির উঠোনে। সারা বাড়ি ভর্তি লোকজনের কোলাহল আর কান্নার শব্দ। কারোর বা চোখে মুখে লেগে আছে আতঙ্কের ছাপ। আমি মৃত শিশুর দিকে এগিয়ে গেলাম। তার মাথার দিকে থাকা কুপির কম্পিত আলোয় তার দিকে তাকালাম। গাটা যেন শিউরে উঠল। এখনো সেই দৃশ্য ভাবলে গাটা কেমন কেঁপে ওঠে। সে কি ভয়ঙ্কর, বলার মতো না। দেখলাম রক্তাক্ত শরীরের মাথাটা যেন একেবারে খুবলে খাওয়া। মাথার অর্ধেক নেই। নাকের মাথাটা থেকে মুখটা অবধি না থাকার জন্য মুখের ভিতরের হাড়, মাংস আর এক একটা গহ্বর দেখতে পাওয়া যাচ্ছে। গলার কাছেও খুবলে খেয়েছে, বেরিয়ে আছে শিরাগুলো। রক্ত
রক্তাক্ত মাংসপিণ্ড থেকে তখনও পড়ছে তাজা রক্ত। বুঝতে পারা মুশকিল এটা মেয়ে নাকি ছেলে বাচ্চা ছিল। এটাও বোঝা যাচ্ছে না তার বয়স কত। ততক্ষণে আমার পা কাঁপছে। তন্ত্রবিদ্যার জন্য অনেক কিছু করতে হয়েছে ঠিকই, তবে একটা ছোট্ট শিশুর এমন পরিস্থিতি চোখের সামনে থেকে দেখাটা আমি যেন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছিল এর এমন অবস্থার জন্য যে দায়ী তাকে এখনই এনে এইভাবেই যন্ত্রণাদায়ক মৃত্যু দিই। হয়তো আজ অবধি যতগুলো মৃত্যু সে দিয়েছে সবগুলোই এমন যন্ত্রণাদায়ক ছিল। আহারে, এতটা কষ্ট পেয়ে ছোট্ট শিশুরা মারা পড়েছে একের পর এক। কি দেখলেন ঠাকুরমশাই? দেখছি তো, এমন বীভৎস মৃত্যু যে দিতে পারে সে কোনো সাধারণ ভূতপ্রেত হতে পারে না। হতে পারে কোনো পিশাচ বা পিশাচিনী। যদিও আমি এখনো কিছু ঠাউর করতে পারছি না। পিছনে কান্নার রোল তখনও হয়েই চলেছে। এই বাড়ির চতুর্থ ছেলে সন্তানকে হারিয়েছে বাড়ির লোক। সেই শোকে ছেলেটার মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে। হওয়ারই কথা, মৃত্যু তাও আবার এইভাবে। হয়তো মৃত্যুর সময় প্রচন্ড কেঁদেছে ছেলেটা। দম আটকে যাওয়ার মতো কান্না নিয়ে ওইটুকু একটা ছেলে মৃত্যুতে ঢলে পড়েছে। উফ, যন্ত্রণার এক অন্য রূপ। আমরা ফিরে এলাম। ছেলেটাকে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। আমি আর থাকতেই পারলাম না। চেষ্টা করতে হবে এই রহস্যের শেষ অবধি যেতে। তারপর এই অপরাধীকে শাস্তি দিতে হবে। আমি এসেছি মানে আমি তার শেষ দেখে ছাড়ব। ঝিঁঝির ডাক আর মাঝরাতের গাঢ় নিস্তব্ধতা পেরিয়ে আমরা বাড়ির দিকে এগিয়ে এলাম। ঝোপ জঙ্গলগুলো পেরোনোর সময় অন্ধকারে যেন বুকটা কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর শরীরটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো, আর বুকের ভেতরটা কেমন করে উঠল। ঠাকুরমশাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি ফিরে চলুন। বুঝলাম ভয় কাঁপছে রণজিৎ। আমি ওর সাথে একসঙ্গে হাঁটতে লাগলাম। ফিরে এসে সিংহদুয়ার পেরোতেই আমার মাথায় এলো, তখন ফুলটা দেখতে পারিনি, এবার তো দেখতে পারি, কারণ এ তো আবার বুঝে যাবে। রণজিৎ, আমায় ওই ফুলটা দেখাতে পারবে তো এখন? হ্যাঁ, তা পারি। আসুন, আসুন আমার সাথে। আমরা আবার সেদিকে এগিয়ে যেতে লাগলাম। তবে এবার আর সেই উগ্র গন্ধটা নেই। বেশ মনে আছে, তখন গন্ধটা অনেক দূর অবধি পেয়েছিলাম, কিন্তু এখন তো তার ছিটে ফোঁটাও নেই। আরো অবাক হলাম গাছটার কাছে গিয়ে, কারণ রণজিৎ বলে উঠল, এখন তো আর দেখা যাবে না ঠাকুরমশাই, কারণ এটা তো বুঝে গিয়েছে। বুঝে গিয়েছে? হ্যাঁ, এই তো দেখুন না। চাঁদের আলোয় সেই প্রথম গাছটা দেখলাম। কেমন সবুজ আর লালচে বড় বড় পাতা, একটা গুল্ম জাতীয় গাছ। দুই মানুষ সমান উঁচু হয়েছে, 7-8টা ডাল হয়েছে। পাতাগুলো ঠিক পান পাতা বা গোলমরিচ পাতার মতোই, তবে আকারে বড়, সেগুন পাতার মতো আকার। চাঁদের মিয়ন আলোয় দেখলাম সেই ডালের আগায় আগায় খুব লালচে লালচে কিছু ছোট ছোট কুঁড়ি। ঠাকুরমশাই, এইগুলো ফুটলেই গন্ধ ছড়িয়ে পড়ে, আর এই মাত্রই হয়তো বুঝে গিয়েছে, তাই এমন গন্ধ আর নেই। একটু আগে এলেই হয়তো দেখতে পেতেন। আমার ভারী অবাক লাগলো, একটু গন্ধ অবধি নেই। পুরো ফুল বুঝে গেল আর গন্ধও মিলিয়ে গেল। ঘরে এসে আমার কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। পাড়া থেকে তখনও ছোট ছেলেটার শেষ কার্যের আওয়াজ ভেসে আসছে। লণ্ঠন একটা সময় নিভে গেল। সারা ঘর অন্ধকার। রাত প্রায় অনেকটা, হয়তো কিছুক্ষণ পরেই ভোর হবে। আমার চোখের সামনে ভাসছে ছেলেটার মুখটা।
কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম আবার ভেঙে গেল। মনে হলো খুব উগ্র গন্ধে ভরে গিয়েছে ঘরটা। ঠিক দুবার এমন গন্ধ পেয়েছি আমি। মনে পড়েছে, কাল সন্ধে হবার পর ছাদে যখন দাঁড়িয়েছিলাম একটা নারীকে দেখতে পেয়েছিলাম, যে কৃষ্ণচূড়া গাছের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে যতক্ষণ ছিল এমন একটা গন্ধ ছিল, তবে একটু কম ছিল। আর সেই গন্ধটা বেড়ে গিয়েছিল মাঝরাতে, যখন ঘুম ভেঙে গেছিল ফুলটার থেকে গন্ধ আসছিল বলে। এই দুটোর সাথে এখনকার গন্ধটা কেমন মিলে যাচ্ছে। চোখের পাতা অল্প খুলে দেখার চেষ্টা করলাম। চারদিকে অন্ধকার, খুব ক্ষীণ আলো ঘরের বিভিন্ন ফাঁকর দিয়ে ঘরের ভিতরে আসছে। সেই আলোতেই দেখলাম আমার দিকে এগিয়ে আসছে এক নারী। তার রূপে গা যেন শিউরে উঠল। এক দেখায় চিনতে পেরেছি, কারণ তখন যে পোশাকে দেখেছিলাম এখনো সেই পোশাকই আছে। সাথে তার মুখটা দেখলাম, দুধে আলতা সুন্দর মুখ, তবে তার বৈশিষ্ট্য বড্ড ভয়ঙ্কর। রক্তের মতো লাল চোখ, লম্বা একটা নাক অনেকটা ঝুলে পড়েছে মুখের উপর। তার দুটো ছিদ্র বেশি বড়। তারপর তার বড় মুখ, যার দুদিকে বেরিয়ে আছে দুটো লম্বা দাঁত। মুখটা কখনো হাঁ করতেই লাল টকটকে মুখগহ্বর আমার চোখে পড়ল। চোখ বুজে প্রাণপণে মহাদেবের নাম স্মরণ করতে লাগলাম। মনে হলো গন্ধটা আর নেই। চোখ মেলে দেখলাম কেউ নেই তো। তবে কি এটা স্বপ্ন ছিল? বুঝতে পারলাম না। তখনই প্রথম দিনের স্বপ্নটা মাথায় এলো। আমি প্রথম দিন এসে যখন গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলাম, ক্ষীণ আলোয় আমার সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। কেমন একটা উগ্র গন্ধ। একটা রক্তাক্ত নারী, যার হাতে ধরা একটা ছোট্ট শিশুর মাথা। সেটাই সে বেশ তৃপ্তির সাথে খেতে ব্যস্ত। তার মুখের দুই দিক থেকে পড়ছে সেই ছোট্ট মাথার রক্ত আর মাংসের দলা। নারীর মুখটা ভালো দেখা যায় না, তবে বোঝা গেল সে হাসছে, আর খুব বিকট হাসি। অন্ধকার ভেদ করে সেই হাসিটা কানে এসে বিকট ভাবে ধরা দিচ্ছে। তার লম্বা চুলও আমার চোখে পড়ছে, যেগুলো তখন রক্তে মাখামাখি। পায়ের কাছে পড়ে আছে কিছু হাড় ঘোড়ার কিছু কাটা মাথা। তবে কি ঈশ্বর আমায় তখন এটাই ইঙ্গিত করেছিলেন যে আমার এখানে আসা জরুরি? আর প্রথম দিনের স্বপ্নের সাথে সবগুলোর কেমন মিলও পেয়ে যাচ্ছি। ভোরে একটু ঘুমোলাম। সকালে উঠে রণজিৎকে কিছু প্রশ্ন করার আছে, দেখি তার আগে একটু ঘুমিয়ে নি। একটা রাতেই এত কিছু ঘটে গেল যে স্বস্তিতে ঘুমানোর মতো সময়টুকুও পেলাম না। সকালে উঠে দেখি আমার জন্য চা জল খাবার তৈরি। ওগুলো খাবার পর বারান্দায় বসলাম। বৃষ্টির পর হালকা রোদ্দুর উঠেছে আজ, তারই ছটা পড়েছে সারা বারান্দায়। আমার উল্টো দিকে বসলো রণজিৎ। তোমার কাছে আমার কিছু প্রশ্ন করার আছে রণজিৎ। আমি চাই তুমি সঠিক উত্তর দাও, কারণ তোমার উত্তর হয়তো বাঁচিয়ে দিতে পারে এই গোটা গ্রামটাকে। আমার উত্তরে বাঁচিয়ে দিতে পারি গ্রামকে? আমি কেন বলবো না ঠাকুরমশাই? আপনি প্রশ্ন করুন, আমি বলবো। ওই ফুলের গাছটা তুমি কোথা থেকে এনেছিলে? শোনার পরেই রণজিতের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। আমি বুঝতে পেরে বললাম, এমন ভয় পেও না, তুমি বলো, কারণ এই ফুল তো এখানে পাবারও কথা নয়। তাই আমার মনে হচ্ছে তুমি এটা কোথাও থেকে নিয়ে এসেছো। এবার তুমি স্বীকার করো রণজিৎ, আর খুব তাড়াতাড়ি জানিও, কারণ সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না। এবারে রণজিৎ আমতা আমতা করে বলে উঠল, আসলে মাস দুয়েক আগে আমি আমার স্ত্রী শৈল
ঘুরতে গিয়েছিলাম পাহাড়ের দিকটায়। ওখানে গিয়ে একটা পাহাড়ি দম্পতির বাড়িতে ভাড়া নিয়েছিলাম। জায়গাটা বেশ মনোরম ছিল। শৈল আর আমি বাচ্চাদের মায়ের কাছেই রেখে গিয়েছিলাম, কাজেই আমাদের ঘুরতে কোনো সমস্যা হয়নি। অনেক রাতে কখনো বেরিয়ে পড়তাম পাহাড়ের দিকে। এমন একদিন মাঝরাতে ফুলের গন্ধটা নাকে এলো। চাঁদের আলোয় এগিয়ে যেতে থাকি সেই জায়গাটার দিকে। জায়গাটার চারদিক ঝোপ জঙ্গলে ভর্তি, তার মাঝখানেই ছিল গাছটা। তখন অবশ্য খুব ছোট ছিল, ওদিকে তেমন কেউ যায় না বলে হয়তো সেটা কেউ খেয়াল করেনি। পরের দিন ওই বাড়ির লোককে বললাম একটা ফুল গাছ দেখেছি, সেটা নিয়ে যেতে চাই। সেটা শোনা মাত্রই তাদের স্বামী স্ত্রীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। পবনের স্ত্রী বলল, আপনারা জানেন না ওই দিকটা যাওয়া মানা, খারাপ জিনিস আছে ওদিকে। আচ্ছা, আর ও গাছটা তো আরও নয়, আপনারা আর ওদিকে যাবেন না। আমরা চাই না আপনারা আবার বিপদে পড়েন। আমরা দুজন বুঝলাম আমাদের থেকে গাছটার কথা জানতে পেরে তারা বানিয়ে হয়তো গল্প বলছে। হতে পারে ওটা ওরাই নেবে, নয়তো ভয় দেখিয়ে স্রেফ একটু গর্বিত ভাব করছে নিজেতে, এই যা। তাই তখন আমরা ওই সব ফালতু গল্প বিশ্বাস করলাম না। শৈল আবার একটু বেশি বলতে লাগলো এই গাছটা নেবার জন্য। ব্যাস, পরের দিন চলে আসার সময় ভোরবেলায় গিয়ে গাছটা দুজনে মিলে চুপি চুপি তুলে আনলাম। কোনো অনুভূতি হয়নি নেবার সময়? ও একটু ভাবলো, তার একটু পরে বলল, হ্যাঁ, মনে পড়েছে। খুব মৃদু একটা অট্ট হাসি শুনতে পেয়েছিলাম। তবে মনে হয়েছিল আমার কল্পনার জন্য এইসব হচ্ছে। আমাদের কাউকে ওখানে যেতে হবে। কিন্তু কেন? তুমি আমায় ঠিকানা দাও, আমিই যাব। আর হ্যাঁ, ততক্ষণ অবধি গ্রামের লোকদের রক্ষা করবার দায়িত্ব তোমার। আমি সুরক্ষার জন্য তোমায় সব কিছু বুঝিয়ে যাব। বেরোনোর আগে সবার বাড়িতে রাখার জন্য ছাই পোড়া দিলাম। অন্তত সেটা চারিদিকে দিলে সেই অশুভ শক্তি বাড়ির ভিতরে আসতে পারবে না। গ্রামের লোকেরা আমায় বিশ্বাস করতে শুরু করেছে। এবার আমার কাছে ওদের বিশ্বাস রাখতে পারবো কিনা সেটাই দেখার। আমি বেরিয়ে পড়লাম। কিছু একটা সত্যি আছেই আছে এর মধ্যে, এটাই আমার বিশ্বাস। ওই ফুলের ব্যাপারে আমায় আগে জানতে হবে। ঠিক সময় পরদিন পৌঁছে গেলাম আমি। পাহাড়ের ঢালে একটা বাড়ি পেলাম। ঠিক রণজিৎ যেভাবে বলেছিল, আমি সেই বাড়ির দিকে অগ্রসর হলাম। কাছে দূরে আরো বাড়ি দেখা যাচ্ছে। রণজিৎ বলেছিল একটা বড় শিরীষ গাছের নিচে কাঠের দোতলা বাড়ি। এই বাড়িটার সাথে সেটা মিলে যাচ্ছে। গিয়ে ডাকলাম, পবনবাবু কি বাড়িতে আছেন? পবনবাবু? কে? একজন মাঝ বয়সী লোক সামনে এলেন। কাঁচা পাকা দাড়ি আর চুল, পরনে ফতুয়া। পিছনে বেরিয়ে এলেন তার স্ত্রী। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমি তাকে সব কথা বললাম। পবনবাবু, একটা গোটা গ্রাম ভীষণ সমস্যায় দাঁড়িয়ে আছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলোর কি হাল হয়েছে। একটা বাচ্চাকেও কেউ বাঁচাতে পারেনি। চোখের সামনে বিভৎস মৃত্যু দেখছি। আমি চাই ওই গ্রামকে এই সমস্যা থেকে বের করে আনতে, না হলে নির্ঘাত আরও এমন নিষ্পাপ শিশুর মৃত্যু হবে। আমি আর কিছুতেই দেখতে পারছিলাম না এমন যন্ত্রণাদায়ক মৃত্যু যে আমাকেও স্তম্ভিত করে দিয়েছে। কি করে হতে পারে? এদিকে এর কোনো সুরাহা কেউ খুঁজে পাচ্ছে না। মৃত্যু হয়ে উঠেছে এই গ্রামের অপ্রিয় ভবিষ্যৎ। আর এমন সময় ওই ফুলটা দেখে আমার অদ্ভুত লাগলো। ঠিক ফুটে উঠল, আর অমনি কিছু মুহূর্ত পরে একটা শিশুর মৃত্যু। তার কিছু পরে ফিরে এসে দেখি সে বুঝে গিয়েছে। তারপর রণজিতের থেকে ফুলের ইতিহাস শুনে আমার মনে হলো এখানে আসি। পাহাড়ের নির্জনতা, চারিদিকে পাখির ডাক, ঝর্ণার ঝিরিঝিরি শব্দ। চিন্তিত মুখে তাকিয়েছেন পবনবাবু। বললেন, আমরা বাধা দিয়েছি সাহেব, কিন্তু শোনেননি। ওনারা সেটা নিয়ে চলে গেছেন। আমরা ভালোর জন্যই বলেছি উনাদের, আর উনারা না বুঝে। সেও হয়তো জানতে পারলে অনুশোচনায় দগ্ধ হবে। যদি সত্যি এই ফুলের জন্যই সবটা হয়,
কিন্তু সেটা এখন ভাবার সময় নয়। আপনি আমায় এখন সাহায্য করুন। হ্যাঁ, আসুন আমার সঙ্গে। পবনবাবু আমায় নিয়ে সেদিকে এগিয়ে যেতে লাগলেন। পাহাড়ের খাদ পেরিয়ে একটা ঝোলানো মতো জায়গা, ওখানে বেশ ঝোপ জঙ্গল। কোথাও একটা মৌমাছির চাক থেকে মৌমাছির গুঞ্জন কানে আসছে। একদিকে খাদের থেকে অনবরত রি রি শব্দটা হয়েই আসছে। মাথার উপর সূর্যটা ঢেকে গেল মেঘে, আবার বৃষ্টি আসতে পারে। বাতাস দিচ্ছে খুব জোরে। ওই জায়গাটায় উনি নিয়ে গেলেন, অনেকটা উঁচু জায়গা। ওই যে উঁচু জায়গায়, ওখানেই ওকে সমাধিস্থ করা হয়েছে। সমাধিস্থ? হ্যাঁ, ও কান্ডারি। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। উনি বলতে শুরু করলেন, কোথা থেকে একবার আমাদের গ্রামের পাশে এসে থাকতে শুরু করলো। ও বয়স তেমন নয়, যুবতী মেয়ে। তবে কেউ ওকে সুযোগ নিতে চায়নি। অত্যন্ত সাহসী ছিল, তবে সুন্দরীও। লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, শরীর থেকে একদম সর্বদা একটা বুনো ফুলের মতো গন্ধ আসত। ঘাগড়া পড়তো, সবার সাথে মিশত। ভালোই ছিল বেশ। ও কি খেত না খেত আমরা বুঝতে পারতাম না। সব বললেও সেটা বলতে গেলে সে বারবার এড়িয়ে যেত। ভাত খেলেও কিভাবে রোজগার করতো তা কেউ বুঝতো না। আর অন্যদিকে গ্রামে হারিয়ে যেতে লাগলো শিশু সন্তানগুলো। তাদের মৃতদেহগুলো পাওয়া যেতে লাগলো খুব বিভৎসভাবে। আপনি যেমন বললেন ঠিক এরকম। আর একদিন ধরা পড়ে গেল সে। এক তান্ত্রিক আনা হয়েছিল, সেই দেখেছিল তন্ত্রের দ্বারা। ও একটা ডাইনি ছিল, আর লোভ ছিল ওই বাচ্চাগুলোর প্রতি। তাকে যখন এখানে আগুন দিয়ে ভস্ম করা হচ্ছিল, তখন তার আসল রূপ বেরিয়ে এসেছিল। ও বাবা, সে কি বিভৎস! সেই লম্বা নাক, কান, লাল চোখ, মুখের মধ্যে রক্তের দাগ। এই উঁচু জায়গায় ছিল ওর সমাধি। ওই রঞ্জিত বাবু আর ওর বউর কি কখনো সন্দেহ হলো না ওই জায়গাটা দেখে? আমার বলার পর অন্তত একটু ভেবে দেখতে পারতেন তারা। সেটা না করে কেন লুকিয়ে নিয়ে গেল কে জানে। চালাকি করতে গিয়ে একটা বড় বোকামি করে ফেললো। আচ্ছা, উপায় এবার? হ্যাঁ, ওই তান্ত্রিক যখন চলে গেলেন তার আগেই বলে গেছিলেন ওই ডাইনি অনেক শক্তিশালী। ও যে কোনো জায়গায় আসতে পারে, যে কোনো গাছে আসতে পারে। যদি এমন কিছু হয় তাহলে কেউ যেন ওই গাছটাকে কোথাও থেকে না সরায়। সরালেই কিন্তু ও মুক্তি পাবে। তাও কখনো মুক্তি পেয়ে গেলে তাকে বিনাশ করা যাবে একমাত্র সেই গাছ বিনষ্ট করে ফেললেই। আপনাকে অনেক ধন্যবাদ পবনবাবু। আপনি না হলে এই গ্রামটা বাঁচতে পারতো না। আমি সবটা দিয়ে চেষ্টা করব। নিঃস্বার্থভাবে এমন চেষ্টা করেছেন আপনি ঠাকুর। আপনি যেন জিতে যান এই প্রার্থনা করি। আমি তার বাড়িতে সেদিন থেকে পরদিন ফিরে এলাম। এসেই দেখি পাড়ার অনেকেই আমার কাছে এসে হাজির। তারা এটাই জানালো যে এই দুদিন গ্রামের চারদিক থেকে প্রচণ্ড রকমের হুঙ্কার ভেসে এসেছে। বুঝলাম যে সেই ডাইনি কাছে আসতে না পারলেও দূর থেকেই চেষ্টা করে গেছে। এবার আমার যজ্ঞের প্রস্তুতি নিতে হবে। পরদিন রাতে বাগানের এক কোণে আমি যজ্ঞের প্রস্তুতি করলাম। সেটা হলো ভূত ডামর যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে আমি মাকড় খাকিকে ডেকে আনব, যারা এসে খেয়ে ফেলবে সেই গাছটা। তারা বাদে আর কেউ এটা করতে পারে না। তবে এই যজ্ঞ হলো নিম্নমানের তন্ত্র সাধনা। আমি এই সাধনা কখনো করব ভাবিনি, তবে আমায় এবার খুব প্রয়োজনে করতে হবেই। অনেক রাতে যজ্ঞ শুরু করলাম। চারদিক প্রায় শুনশান,
গাছের ডাল থেকে কখনো একটা পেঁচা ডেকে উঠল বিকট সুরে। অন্ধকারে দূর থেকে একটা হুঙ্কার বা অট্টহাসি এখনো শোনা যাচ্ছে। আমার পাশে বসে আছে রণজিৎ, তার মা ও স্ত্রী। আমি মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে সমস্ত কিছু আহুতি দিতে লাগলাম। কিছুটা সময় পর ধরণী ফুঁড়ে উঠে এলো মাকড় কাকি। মানুষের উচ্চতায় এরা, দেখতেও তেমনই, শুধু গায়ের রং নীল। এলো বেশ কয়েকটা। যজ্ঞের আগুনে ওদের অদ্ভুত লাগলো দেখে আমি হুঙ্কার দিলাম, ওই গাছটা ধ্বংস করে দে। আমি আঙুল দিয়ে নির্দেশ দিতেই সেদিকে ধেয়ে গেল ওরা। আকাশে বিদ্যুৎ চমকে উঠল, বাতাস দিচ্ছে খুব জোরে। আমার পিছনে ভয় সিটিয়ে আছে বাকি তিনজন। আমি চারদিক গন্ডি করে দিয়েছিলাম বলেই কান্ডারি আসতে পারেনি। কোথায় ছিল জানি না, তবে এবার আর সে পারল না। ওর চিৎকার বাড়ির চারিদিকে শোনা যেতে লাগলো। আর তখনই সমস্ত মাকড় খাকি ওই গাছটা চিবিয়ে খেতে লাগলো। সারা বাড়ির চারদিকে হুঙ্কার তখনও বিদ্যমান। অন্ধকার আকাশে বাতাসে সেটা ভাসতে লাগলো। এক একটা কামড়ে ওর খুব যন্ত্রণা হচ্ছে বুঝলাম। গাছ দিয়ে রক্ত বেরোতে লাগলো। একটা দুষ্ট ডাইনির মৃত্যু এমনই হওয়া উচিত। সারা গ্রাম জেগে উঠল ওর চিৎকারে, যেন আজ তৃপ্তি পাচ্ছে এই মৃত্যুর জন্য। ব্যাস, তারপর সেই মাকড় খাকির দল আবার ধরণী ফুঁড়ে বিদায় নিল। গোটা গ্রামের লোক ভেঙে চুরে এলো আমার কাছে, আমার পায়ে পড়ল। সবটাই পবনবাবু না হলে আমি পারতাম না। যাক, ঈশ্বরের কৃপায় আমি পেরেছি এই গ্রামকে মুক্তি দিতে। বৃষ্টি থেমে গেছে বাইরে। ঝিঁঝির ডাক এবার আরো কানে আসছে। চারিদিকে অদ্ভুত রকমের নীরবতা। আমরা ঘরের ভেতরে তখনও অবাক হয়ে বসে, এখনো সেই ঘোর থেকে বেরিয়ে আসতে পারিনি। হয়তো আরো সময় লাগবে। আজ দেখলাম কিশোরী কেমন ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে আছে, কোনো রকম তর্ক না করি। ধ্যান ভাঙল চারির ডাকে। নিন, চা করে এনেছি, আর একবার খান, তারপর না হয় বেরোবেন।